নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাতারাতি বৈরাগ্য, পেছনের অঙ্কটা কি? দেব আপনারা জানেন ইতিমধ্যে 3টে কমিটি থেকে রাতারাতি রিজাইন করেছেন। 2024 লোকসভা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, সেই সময় যখন ঘাটালের মানুষ আলোচনা করছেন দেব আবার নির্বাচনে দাঁড়াবেন কি না, আবার যখন আমরা দেখছি অন ক্যামেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শটান নিজের বাড়িতে যখন বৈঠক করছেন পশ্চিম মেদিনীপুর নিয়ে, ঘাটাল নিয়ে মিটিং করছেন, ঘাটালে লোকসভার সদস্য দেব সেই মিটিংয়ে উপস্থিত এবং সেখানে কর্মীদের বলছেন যে, অন্যান্য রাজনৈতিক নেতাদের বলছেন যে দেবের পেছনে তোমরা লাগো, দেব তো দাঁড়াতে চাইছে না, কিন্তু দেবকে অনেক 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 বড় পজিশনে আমাদের নিয়ে যেতে হবে। অর্থাৎ দেবের ওপর আস্থা রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই মেসেজটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছিলাম। তখন স্বাভাবিকভাবেই চর্চা চলছিল, যে আমি অন্তত চর্চা করার চেষ্টা করছিলাম যে শেষ পর্যন্ত দেবকে কি লোকসভায় আবার টিকিট দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? তার চ্যারিসমাকে কি কাজে লাগাবেন? আবার নির্বাচনে কি দাঁড় করাবেন? নাকি ভাইপো তার বিরোধিতা করছে? এইসব নিয়ে বাঙালি মন যখন চর্চা করছে, আর আপনারা খেয়াল করে দেখেছেন কে কোথায় সম্ভাব্য ক্যান্ডিডেট হতে পারে, কোনো ইউটিউব চ্যানেল বা কেউ এটা নিয়ে বাজারে কিছু জল্পনা ছড়াচ্ছে। আমি এইটাতে বিশ্বাস করি না, তার কারণ এটা নেহাতই জল্পনা, কোনো সোর্স নয়, মিথ্যে খবর মানুষকে দেওয়াটা অনুচিত। যেসব ডিজিটাল মাধ্যম এটা করেন তারা অন্যায় করেন। আমার বারবার মনে হয় যে বিজেপি সম্ভাব্য যারা প্রার্থী, সেই প্রার্থী তালিকা একদম দিল্লিতে ফাইনাল হয়, সেটা লোকাল লেভেলেও কেউ সবসময় জানতে পারেন না। কিছুটা আঁচ থাকে সর্বোচ্চ পর্যায়ে রাজ্য নেতৃত্বের কাছে, কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে সেখানে ফাইনাল হয়ে আসে এবং তার অনেক ক্রাইটেরিয়া থাকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাও যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে তৃতীয় ব্যক্তি কেউ জানেন না, জানা সম্ভবও নয়, সেইভাবে চলে। সিপিএম দ্য স্ট্রাকচারের একটা সিস্টেমের মধ্যে দিয়ে আলোচনা করতে এগোয়, ফলে এখানে কোনো খবর লিক হওয়ার জায়গা নেই, অন্তত এই 3টে রাজনৈতিক দলের ক্ষেত্রে। কংগ্রেসের ক্ষেত্রে আছে। ফলত সেই সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে যারা আলোচনা করেন তারা মানুষকে মিথ্যে খবরটা পরিবেশন করেন, এটা স্পষ্ট বলে নেওয়া ভালো। আমি সেই চর্চাটা করি না, কেননা সেই খবরটা দেওয়া মানে হচ্ছে জল্পনাকে বাতাসে ভাসিয়ে দেওয়া। কিন্তু আমার মনে হয়েছিল যে দেবের এই ব্যাপারটা নিয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ঘরোয়া বৈঠকে বলছেন এবং সেটা সংবাদ মাধ্যমে বেরোচ্ছে যে দেবকে পাশে বসিয়েছেন, দেব কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না এবং না দাঁড়িয়ে তিনি তার ফিল্মের জগতে আরও কনসেন্ট্রেট করবেন, এটা শোনা যাচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বললেন তার মিটিং এবং সেটা সংবাদ মাধ্যমে বেরোলো, তখন মনে হলো হয়তো দেবের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার রিকনসিডার করছেন যে তার চ্যারিসমাকে আরেকবার কাজে লাগানো 2023 এই লোকসভার নির্বাচনে। আপনারা জানেন দেব 2014 প্রথম লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, পরবর্তীকালে 2019-এও দাঁড়িয়েছেন, দুবার জিতেছিলেন। তার পারফরমেন্স ট্র্যাক রেকর্ড কিন্তু সত্যি কথা বলতে খুব খারাপ। লোকসভায় তার অ্যাটেন্ডেন্স খুবই খারাপ, 7% 8% অ্যাটেন্ডেন্স। সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, তার পক্ষে লোকসভা অ্যাটেন্ড করা মুশকিল। লোকসভায় 81টি প্রশ্ন করেছেন, কিন্তু লোকসভায় যে ধরনের একজন সাংসদের পারফরমেন্স দরকার সেটা দেবের নেই। ঘাটালেও যে সময়টা দেবের দেওয়ার কথা দেওয়ার নেই, কিন্তু দিতে পারেন না। কিন্তু তিনি ঘাটালে মানুষকে ভালোবেসে কিন্তু ঘাটালে যান, মাঝে মধ্যে যাওয়া আসাটা করেন, কিন্তু সেই যাওয়ার সাথে তো প্রত্যাশা পূরণের জায়গা হয় না। যেমন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে ঘাটালের মানুষের প্রত্যাশা যে ওই বন্যায় ভেসে যায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন কাজ হয় না শেষ পর্যন্ত। কিছুটা হয়তো ভাগ্য খুলেছে ঘাটালের মানুষের, যে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যা শুনেছি আমি লাস্ট রিপোর্ট একটা অ্যালোকেশন করেছে, সেটা তো অন্য দিক গেল। কিন্তু দেব কেন সরে গেলেন? আচমকা 3টে কমিটি থেকে রিজাইন করলেন। এখানে 3টে সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। 1 নম্বর সম্ভাবনা নিয়ে যেটা আলোচনা হচ্ছে, দেব একসঙ্গে রাতারাতি রিজাইন করলেন, তার কারণটা হচ্ছে দেব এবার বিজেপিতে জয়েন করবেন। এই খবরটাকে বাজারে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আমার নিজের পরিষ্কারভাবে মনে হয়েছে দেব কোনো আর রাজনীতিতে জয়েন করবেন না, বিজেপিতে জয়েন করবেনই না। এটা আমার নিজের ধারণা, কেউ আমাকে বলে দেয়নি, আমি কোনো সূত্র বিশ্বাস করি না। যদি খুব কনফার্ম সূত্র হয় তখনই আপনাদের কাছে আসি। দেব বিজেপিতে জয়েন করবে না, এটা কিন্তু আমার নিজের ধারণা। কারণ তিনি এ রাজ্যে থেকে তৃণমূল কংগ্রেস সরকারই থাকবে আর তিনি বিজেপি করবেন, এত মূর্খের স্বর্গে দেব বাস করে না। তার কারণটাও ব্যাখ্যা করব। সেটা হচ্ছে দেবের একটা প্রোডাকশন হাউস আছে, নিজে যেমন অভিনয় করেন প্রোডাকশন হাউস আছে। এটা হচ্ছে দেবের দেব বিজেপিতে জয়েন করছেন না, এটা বাস্তব। তাহলে দেব সরে গেলেন কেন? আমার নিজস্ব ধারণা হলো এই রাতারাতি বৈরাগ্যের পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে দেব লোকাল পলিটিক্সে বিরক্ত। কেন ওখানে ওই ঘাটালে যারা তৃণমূলের মধ্যে একটা বড় বাহিনী আছেন,
কন্টিনিউয়াসলি দেবের বিরুদ্ধে কাদা ছিটিয়ে যান। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এসছে, এবং যারা এটা করেন এরা হচ্ছে ভাইপো বাহিনী। তারা কন্টিনিউয়াসলি দেবকে ডিস্টার্ব করে যান। দেবের ব্যক্তিগতভাবে আমি দেবকে যতটুকু চিনি, মানুষ হিসেবে খুব ভালো মানুষ। আবার বলছি, মানুষ হিসেবে দেব খুব ভালো মানুষ। আমি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে কথাটা বলছি, কিন্তু সমস্যা হচ্ছে রাজনীতিতে থাকতে গেলে মানুষকে জটিল এবং কুটিল হতে হয়। ফলত স্বাভাবিকভাবে সেই দেবকে রাজনীতিতে টিকে থাকতে গেলে জটিল হতে হবে, আর সেই জটিল হতে তিনি পারবেন না। আর তিনি এই ধরনের নানান ধরনের তাঁর বিরুদ্ধে যে ধরনের যেসব কুৎসাগুলো হয়, কন্টিনিউয়াস কুৎসা করার চেষ্টা করেন, তিনি বোঝেন তৃণমূলের অভ্যন্তর থেকেই সেটা হয়। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেছে। ফলে স্বাভাবিকভাবে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই জটিলতার মধ্যে আমি থাকবো না, আমার প্রোডাকশন হাউস ডিস্টার্ব হচ্ছে। তৃতীয়ত হচ্ছে, রাজনীতিতে দেবের অনাসক্তি তৈরি হচ্ছে। তার কারণ এত চৌর্যবৃত্তি চারদিকে দেখছেন, এটা তার পক্ষেও মেনে নেওয়াটা মুশকিল। এটা একটা খুব ডিফিকাল্ট জায়গা যে চোরেদের দলে তুই কেন নাম লিখে রেখেছিস, নিশ্চিতভাবে তার সতীর্থরা বলেন। সেখান থেকে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, এবং সেই ফ্রাস্ট্রেশন থেকে দেব হয়তো কনসেন্ট্রেট করছেন যে আমি ফিল্ম প্রোডাকশানে এই আমার বয়স, এরপরে বয়স চলে গেলে তখন আমি অতটা কনসেন্ট্রেট করতে পারবো না, অতটা আমার গ্ল্যামার থাকবে না। ফলে আমি অনেকটা বেশি সময় এখন সিনেমাতে দিই, অনেকটা বেশি সময় আমি প্রোডাকশান হাউসে দিই, এবং তাহলে আমি অনেক কমফোর্টেবল লাইফ লিড করতে পারবো আগামী দিনগুলো, তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা ভালো সম্পর্ক বহিরাঙ্গে রেখে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কাজে লাগাতে চাইবেন, লাগাবেন, কিন্তু তিনি সাংসদ হবেন না। এই তৃতীয় সম্ভাবনাটাই আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট। আরেকটা তথ্য আমার কাছে ছিল অনেক দিন আগে, যে গরু পাচার সংক্রান্ত একটা টাকা তার প্রোডাকশনে কাজে লেগেছে, সেই নিয়ে সম্ভবত সিবিআই তাকে জিজ্ঞাসাবাদও করেছিল, বা ইডি তাকে জিজ্ঞাসাবাদও করেছিল। ফলে কি তিনি সেইটাতে ভয় পাচ্ছেন, নিজের গা থেকে তৃণমূলের জ্যাকেটটা খুলে ফেলে দিচ্ছেন, দিয়ে অন্তত রিলিফ পাওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন, যদিও এই পর্যালোচনা আমি শুনছি, আমার মনে হয়েছে সেটাও খুব ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যে দেব এই রাজনৈতিক জঞ্জাল, এই কুটিল, এই জটিলতার, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরির সাম্রাজ্য, আফটারঅল দিনের শেষে তিনিও তো মানুষ, তিনি তো চুরি করে আর ফিল্মের কেরিয়ার তৈরি করেননি, তার নিজস্ব কম্পিটেন্সি দিয়ে ফিল্মের কেরিয়ারটা তৈরি করেছেন। তিনি কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, আর এই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকেই দেব কিন্তু আলটিমেটলি এই রাতারাতি বৈরাগ্যের জায়গায় গেলেন। হয়তো সিদ্ধান্তটা নেওয়াই ছিল, ওয়ান ফাইন মর্নিং 3টে মেল করে দিলেন, মিডিয়াকে জানিয়ে দিলেন টাটা বাই বাই, আমার অনেক দিন হয়েছে, আর নয়। এবং আমার নিজের ধারণা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই মেসেজটা দিয়ে দিয়েছে। আর যে ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলেও আমার মনে হয়, সেটা হচ্ছে যে এ রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক খুব মধুর নয়, রাদার অম্ল মধুর। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন না যে দেব ওখানে দাঁড়ান। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তার নিজস্ব ক্যান্ডিডেট ওখানে দাঁড় করানোর কথা ভাববেন। ফলে স্বাভাবিকভাবে সেই অঙ্কটাও বোধহয় তার কানে গেছে। আমি আলটিমেটলি সব মিলিয়ে প্রায় 5টা কারণ আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। আমি শুধু একটা কথা আপনাদের কাছে আজকে এইখানে দাঁড়িয়ে বলবো, দেবের সংসদীয় পারফরমেন্স খুব খারাপ। দেবের সংসদীয় এলাকায় যাওয়া আসা আছে, কিন্তু যে যতটা ডিমান্ড করে একজন সাংসদের কাছ থেকে অন্যান্য সাংসদরা যেটা করেন, সেটা দেব পারেন না, সেটা দেব নিজে বুঝতে পারছেন। এবং সেই সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যে এই তোলাবাজ গোষ্ঠী, একটা ম্যাসিভ বড় তোলাবাজ গোষ্ঠী তো আছে, দেবকে ভাঙিয়ে যারা খাওয়া দাওয়ার চেষ্টা করেন, ভাইপো বাহিনী যাদের আমরা বলি, সেই ভাইপো বাহিনী কন্টিনিউয়াসলি দেবকে পোক করে গেছেন। যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে রিয়্যাক্ট করেছেন যে দেব তোমাদের জ্বালায় শেষ পর্যন্ত আর দাঁড়াতে চাইছে না, কিন্তু দেবকে আমাদের অনেক সিনিয়র জায়গা দিতে হবে। যাই হোক, দিনের শেষে দেব এই বৈরাগ্য দেখালেন, এবং ইটস ফার্স্ট স্টেপ, যেখান থেকে তিনি সাংসদ আর হবেন না, বা সংসদীয় নির্বাচনে দাঁড়াবেন না, এই মেসেজটা কিন্তু বেরিয়ে এলো তার এই 3টে রেজিগনেশন ওয়ান ফাইন মর্নিংয়ে। আমি দেব সম্বন্ধে আমার বিশ্লেষণ ব্যাখ্যা করলাম আপনাদের কাছে। ঠিক কি ভুল ভবিষ্যতে মিলবে, কিন্তু আমি আবার বলছি, সাংসদ হিসেবে তার পারফরমেন্স খুব খারাপ। সময় দিতে পারেন না বলে, মানে তিনি লোক খারাপ বলে না, কিন্তু লোক হিসেবে দেব কিন্তু ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে দেব কিন্তু, আমি যতটুকু রিড করেছি, আমার সঙ্গে খুব দেবের আদৌ কোনো দিন সাক্ষাৎও হয়নি, পরিচয় হয়নি, কথাও হয়নি, কিন্তু তার অনেক কিছু রিড করে আমার মনে হচ্ছে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং, দেব কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। ফলে মানুষ ভালো হলে রাজনীতিতে টিকে থাকা মুশকিল, সেটাই বোধহয় দেব তার রাতারাতি বৈরাগ্য দিয়ে আরেকবার প্রমাণ করে দিয়ে গেলেন।